ইরানে বিক্ষোভ, যুক্তরাষ্ট্র কেন সমর্থন দিচ্ছে, ইরানি সেনাবাহিনী কেন এত কড়া? ইরানে এখন যে চলছে সেটা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, রাজনীতি, বিদেশি শক্তি এবং মধ্যপ্রাচ্যের বড় ভূ রাজনীতি। প্রথম প্রশ্ন, বিক্ষোভ শুরু হলো কেন? ইরানে বিক্ষোভ শুরু হয় অর্থনৈতিক কারণে। ডিসেম্বরের শেষ দিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে অনেক বেড়ে যায়। সাধারণ মানুষের আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে কয়েকগুণ। ফলে মানুষ রাস্তায় নামে। শুরুর দিকে এই বিক্ষোভ ছিল ছড়িয়ে ছিটিয়ে, নেতৃত্বহীন, শুধু জীবনযাত্রার ব্যয় নিয়ে। কিন্তু কয়েকদিনের মধ্যেই এই বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। দ্বিতীয় প্রশ্ন, সরকার কেন এত কঠোর হলো? ইরানের সরকারের দাবি এই বিক্ষোভ আর শুধু অর্থনৈতিক নয়, তাদের দাবি এই আন্দোলনের ভেতরে বিদেশি শক্তির প্রভাব আছে। এই কারণেই ইরানি সরকার নিরাপত্তা বাহিনী নামিয়েছে, ইন্টারনেট আংশিকভাবে বন্ধ করেছে, কঠোর হাতে বিক্ষোভ দমন করছে। সরকারি হিসাব অনুযায়ী সংঘর্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় প্রশ্ন, সেনাবাহিনী হঠাৎ বিবৃতি দিল কেন? এই অবস্থায় ইরানের সেনাবাহিনী প্রকাশ্যে একটি বিবৃতি দেয়। তারা বলে, দেশের কৌশলগত অবকাঠামো, জনসম্পত্তি এবং জাতীয় স্বার্থ যে কোনো মূল্যে রক্ষা করা হবে। সেনাবাহিনীর অভিযোগ, ইসরায়েলও কিছু শত্রুভাবাপন্ন গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। এখানে সেনাবাহিনীর মূল বার্তাটি পরিষ্কার: রাষ্ট্র দুর্বল নয় এবং প্রয়োজনে শক্তি ব্যবহার করবে। চতুর্থ প্রশ্ন, যুক্তরাষ্ট্র কেন বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বলেন, আমরা ইরানের সাহসী জনগণের পাশে আছি। এই বক্তব্য আসে তখনই যখন ইরান ইন্টারনেট বন্ধ করে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এর কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে যান। তিনি সরাসরি হুমকি দেন, আপনারা গুলি চালালে আমরাও চালাবো। এই বক্তব্য ইরানের কাছে কেবল কথার হুমকি নয়, এটা সামরিক চাপ তৈরির কৌশল। পঞ্চম প্রশ্ন, খামেনি এত ক্ষুব্ধ কেন? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের বক্তব্যকে ভণ্ডামি বলে আখ্যা দেন। তার যুক্তি, যুক্তরাষ্ট্র অতীতে ইরানের ওপর হামলা চালিয়েছে, নিষেধাজ্ঞা দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, আর এখন হঠাৎ করে মানুষের পাশে আছে বলছে। খামেনির মতে এটা আসলে জনগণের ক্ষোভকে ব্যবহার করে রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা। রাস্তায় আসলে কি হচ্ছে? তেহরান সহ বহু শহরে রাতভর সংঘর্ষ হয়েছে, সরকারি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিদেশি ফার্সি চ্যানেলগুলো বড় আকারের বিক্ষোভের ভিডিও দেখাচ্ছে, অর্থাৎ তথ্যযুদ্ধও চলছে। শেষ প্রশ্ন, সামনে কি হতে পারে? এখন ইরান দাঁড়িয়ে আছে তিনটি চাপে: ১. ভেতরের অর্থনৈতিক ক্ষোভ, ২. সরকারের শক্ত অবস্থান, ৩. যুক্তরাষ্ট্রের চাপ। ইরান এখন একসঙ্গে দুই দিক থেকে চাপে। একদিকে দেশের ভেতরের অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক চাপ। অন্যদিকে বাইরে থেকে আসছে লাগাতার হুমকি, ধামকি আর ষড়যন্ত্রের অভিযোগ। কিন্তু এত কিছুর মাঝেও একটি বিষয় একেবারে অনড় তেহরান, তা হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান পরিষ্কার। তিনি বলেছেন, প্রয়োজনে অস্ত্র হাতে লড়াই হবে, কিন্তু শত্রুর সঙ্গে কোনো আপোষ নয়। এই বার্তাই যেন আরও ক্ষুব্ধ করে তুলেছে ইরানের শত্রুদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েল কখনোই ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করতে দেবে না। এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করার সুযোগও দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি। ইসরায়েলি আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি এবং সেটি আবার দাঁড়াতে দেব না। আর যদি আমাদের উপর হামলা হয়, তাহলে ইরানের জন্য পরিণতি হবে ভয়াবহ। এর কয়েকদিন আগেই একই সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য ছিল, ইরানের সামরিক শক্তি বাড়তে দেয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই হুমকি কি ইরানকে থামাতে পেরেছে? বিশেষজ্ঞরা বলছেন না, কারণ শুধু হুমকি দিয়ে ইরানকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরানো সম্ভব নয়। এরই মধ্যে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়ার 2 দিন পরে ইরানে নবগঠিত ডিফেন্স কাউন্সিল এক কড়া সতর্কবার্তা দেয়। বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশে অস্থিরতা তৈরির যে কোনো চেষ্টা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর এখানেই থামেনি তারা। ডিফেন্স কাউন্সিল জানায়, ইরান শুধু হামলার পর পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না, বরং আগেভাগেই যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখলে প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে। এর মাঝেই গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।
খবরে বলা হয়, আইআরজিসি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষ ধরনের আনকনভেনশনাল বা অপ্রচলিত ওয়ারহেড তৈরির কাজ জোরদার করেছে। এই ওয়ারহেডগুলোতে রাসায়নিক বা জৈব উপাদান বহনের সক্ষমতা থাকতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কয়েক মাসে এই প্রকল্পের গতি নাকি অনেক বেড়েছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাই ইরানকে এই কৌশল নিতে বাধ্য করছে। তাদের ধারণা, ভবিষ্যতে যদি বড় ধরনের হামলা হয়, সেই পরিস্থিতিতে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তেহরান এই পথ বেছে নিচ্ছে। এর বাস্তব উদাহরণও দেখা গেছে সম্প্রতি। গত মাসে দুবার বড় আকারের ক্ষেপণাস্ত্র মহড়া চালায় ইরান। শেষ সপ্তাহে তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোরামবাদ ও বাহাবাদ সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এর আগে মাসের প্রথম সপ্তাহে পারস্য উপসাগরে অনুষ্ঠিত মহড়ায় কৃত্রিম লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সব মিলিয়ে বিশ্লেষকদের সিদ্ধান্ত একটাই, ইরান এখন কূটনৈতিক কথাবার্তার চেয়ে নিজের ক্ষেপণাস্ত্র শক্তিকে সামনে রেখে ডিটারেন্স স্ট্র্যাটেজি চালাচ্ছে। বার্তা স্পষ্ট, চাপ যতই বাড়ুক, তেহরান পিছু হটছে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ জুড়ে চলমান বিক্ষোভের 14তম দিনে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, এই প্রস্তুতির মাত্রা গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময়ের চেয়েও বেশি। কর্মকর্তাদের মতে, খামেনি নিয়মিত সেনাবাহিনী বা পুলিশের উপর নয়, পুরোপুরি আইআরজিসির উপরই ভরসা করছেন, যাদের ইরানে সিপা নামে ডাকা হয়। তার বিশ্বাস, আইআরজিসির ভেতরে বিদ্রোহ বা ভাঙনের আশঙ্কা প্রায় নেই, যেখানে অতীতে অন্য নিরাপত্তা বাহিনীতে বিভক্তি দেখা গেছে। একজন কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেছেন, খামেনি নিজের ভাগ্য আইআরজিসির হাতেই তুলে দিয়েছেন। আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়, তারা ইরানের অর্থনীতি, গোয়েন্দা ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর গভীরে জড়িয়ে আছে। এ কারণেই তারা শাসক গোষ্ঠীর সবচেয়ে বিশ্বস্ত শক্তি হিসেবে বিবেচিত। ইরানি কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন যে দেশের বিভিন্ন জায়গায় থাকা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা আন্ডারগ্রাউন্ড মিসাইল সেটটি সক্রিয় করা হয়েছে। এসব সুরক্ষিত সামরিক স্থাপনা মূলত বিদেশি হুমকি ঠেকানো বা তার জবাব দেওয়ার জন্য তৈরি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, তেহরান একসঙ্গে ভেতরের অস্থিরতা ও বাইরের সংঘাত, দুই ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছে। কর্মকর্তারা এই খবরও নাকচ করে দিয়েছেন যে পরিস্থিতি খারাপ হলে খামেনি দেশ ছাড়তে পারেন। একজন জ্যেষ্ঠ সূত্র বলেছেন, আকাশে যদি B-52 বোমারু বিমানও উড়ে, তবুও খামেনি তেহরান ছাড়বেন না, অর্থাৎ পিছু হটার কোনো পরিকল্পনা নেই। এর একদিন আগে খামেনি জাতির উদ্দেশ্যে এক বিরল ও ব্যক্তিগত ভাষণ দেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অহংকারী ও রক্তপাতের জন্য দায়ী করেন। তার দাবি, ট্রাম্পের হাতে 1000-এর বেশি ইরানির রক্ত লেগে আছে। তিনি সতর্ক করে বলেন, ইতিহাসে দেখা গেছে ক্ষমতার শীর্ষে থাকা শাসকরাও একসময় পতনের মুখে পড়ে। খামেনি বিক্ষোভকারীদেরও কঠোর ভাষায় অভিযুক্ত করেন। তিনি বলেন, কিছু মানুষ বিদেশি রাষ্ট্রপ্রধানকে খুশি করতে নিজের শহর ও রাস্তা ধ্বংস করছে। তার মতে, এই অস্থিরতা ইরানের মানুষের নয়, বরং বিদেশি শক্তির উস্কানিতে সৃষ্টি। খামেনি বলেন, গতরাতে তেহরান ও আরও কয়েকটি জায়গায় মানুষ নিজেরাই নিজেদের ভবন ও রাস্তা ভাঙচুর করেছে, শুধু অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করার জন্য। তিনি আরও দাবি করেন, 2025 সালের 12 দিনের ইসরায়েল ইরান সংঘর্ষে নিহত 1000-এর বেশি ইরানির রক্ত ট্রাম্পের হাতে লেগে আছে। তার ভাষায়, যারা না ভেবে ট্রাম্পের কথা বিশ্বাস করছে, তারা শুধু তাকে খুশি করতে আগুন লাগাচ্ছে। ওয়াশিংটন সরাসরি ইরানি জনগণের সঙ্গেও কথা বলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ফার্সি ভাষায় একটি বার্তা দিয়ে বিক্ষোভকারীদের প্রশংসা করেছে এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। নির্বাসন থেকে সাবেক যুবরাজ রেজা পাহলভিও আন্দোলনে সমর্থন জানাচ্ছেন এবং আরও মানুষকে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়াচ্ছে, ইরানে উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে শুধু প্রতিরক্ষা অবস্থান রাখছে না, সেখানে তার সামরিক উপস্থিতি বেশ জোরদার করছে। ইরানের সীমানার কাছে বিশেষায়িত যুদ্ধবাহিনী মোতায়েন করা শুরু হয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও সেনা রাজনৈতিক রূপ দিয়েছে। 101তম এয়ারবর্ন ডিভিশন কোথায়? এই বিশেষ ইউনিটটা মার্কিন সেনাবাহিনীর 101 এয়ারবর্ন ডিভিশন সম্প্রতি ইরাকের এরবিলে মোতায়েন হয়েছে। এটাই মূল পয়েন্ট। ইরাক যুদ্ধের সময় এই ইউনিটটি খুবই পরিচিত ছিল। বাগদাদ ও আল মাসাদ এয়ারবেজে তারা বড় বড় অভিযান চালিয়েছিল। এই ইউনিটের বিশেষত্ব হল শক্তিশালী এয়ার অ্যাসল্ট দক্ষতা, হেলিকপ্টার ভিত্তিক দ্রুত প্রতিক্রিয়া, কঠিন যুদ্ধে অভিজ্ঞতা। এদের কাউকে সহজে উড়িয়ে দেওয়া যায় না।
এখন তারা আবার ইরাকের উত্তরাঞ্চলে অবস্থান করছে, ইরান সীমার কাছাকাছি। এটা কি শুধু অযথা? অনেক বিশ্লেষক বলেন না। তারা মনে করেন এটি গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলগত উপস্থিতি আরও জোরদার করা, বিশেষ করে ইরানের দিকে নজর রাখতে। ভেনেজুয়েলা এবং মাদুরো অপারেশন। এবার আসা যাক একটি বড় ঘটনার দিকে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, যার মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। জানুয়ারির শুরুতে মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে সামরিক অপারেশনের মাধ্যমে। এতে ব্যবহার হয় বিমান, হেলিকপ্টার, বিশেষ বাহিনী এবং নজিরবিহীন সামরিক পরিকল্পনা। এই অভিযানকে কিছু আন্তর্জাতিক বিশ্লেষক সার্জিক্যাল স্ট্রাইক বলেছেন, কারণ লক্ষ্য নির্দিষ্ট করে শুধু শীর্ষ নেতাকে আটক করাই ছিল উদ্দেশ্য। এখন প্রশ্ন, ইরানের সঙ্গে এর সম্পর্ক কি? কেন সবাই মনে করছে পরের টার্গেট হয়তো ইরান? এর পেছনে কিছু বড় কারণ আছে। ইরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং বিক্ষোভ। দেশটা এখন বিক্ষোভ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। ইরানীয় নেতারা উদ্বিগ্ন। তারা ভয় পাচ্ছে যে আমেরিকা তাদের উপরে এমন এক অভিযান চালাতে পারে। অন্যদিকে ইরানের এক সরকারি নেতা এমন মন্তব্য পর্যন্ত করেছেন যে আমেরিকার প্রেসিডেন্টকে আটক করার কথা ভাবা উচিত তেহরানের পক্ষেও। সেটা রাজনৈতিক উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত? এখন এই পরিস্থিতির সবচেয়ে বড় প্রশ্নটা। যুক্তরাষ্ট্র কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধেও সেনা ব্যবহারের হুমকি দিচ্ছে। টমাহক ক্রুজ মিসাইল এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। 2027 সালের জন্য সামরিক বাজেট 1.5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানোর কথা বলেছে। এগুলো ইঙ্গিত দেয় মার্কিন প্রশাসন শুধু কথায় নয়, বাস্তবে বড় ধরনের সামরিক সক্ষমতা গড়ে তুলছে। সামগ্রিক চিত্র। এই মুহূর্তে আমরা শুধু এক বা দুটি ঘটনার মুখে দাঁড়িয়ে নেই। আমরা এমন এক পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আছি যেখানে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, ইরানের অবস্থান দুর্বল হচ্ছে মনে হচ্ছে, ভেনেজুয়েলার মতো দেশের উপর আমেরিকান চাপ বাড়ছে, আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। এটা আর সরল রাজনীতি নয়, এটা একটি বিশ্বব্যাপী কৌশল, যার ভেতরে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ সবই একসাথে কাজ করছে। তেহরানে বিক্ষোভের মাত্রা কিছুটা কমেছে এবং এর পেছনের বড় কারণ হল বাসিজ বাহিনীর মোতায়েন। এই বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ডস IRGC এর অধীনে কাজ করে। ইরানে জননিরাপত্তা বজায় রাখতে বাসিজ বাহিনীকে মাঠে নামানো হয়েছে। ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী ইরানের রাজধানী এখন কিছুটা শান্ত, যেখানে আগের রাতের তুলনায় আগুন ছড়া বিক্ষোভ অনেক কম। সংবাদদাতারা বলছেন বাসিজ বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শহরের বেশিরভাগ এলাকায় শান্তি ফিরে এসেছে, তবে বিক্ষোভ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। কিছু ছোটখাটো সংঘর্ষ এখনো চলছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। অ্যাটর্নি জেনারেলের নির্দেশ। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মোভাহেদি আজাদ দ্রুত বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যারা আটক হয়েছে তাদের মামলা বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হোক। তিনি বিক্ষোভকারীদেরকে বলেছেন, তারা জায়নিস্ট শাসকের হাতের খেলা। যারা এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে তারা অভ্যন্তরীণ বা বিদেশি কোনো সহযোগীর সাথে যুক্ত হোক বা শত্রু প্রচারের মাধ্যমে সক্রিয় হোক, সবাইকে দায়িত্ব নিতে হবে। এই আওতায় শত্রু প্রচারের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও পড়ে। নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতি। তেহরানের বাইরে খুজেস্তান প্রদেশের সুস্তার শহরে 2 রাতের মধ্যে 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কর্মচারী নিহতের সংখ্যা কেরমানশাহ প্রদেশে 8। বাসিজ বাহিনীর মূল কাজ হল ইরানের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখা এবং সংকট মোকাবিলা করা। এমন পরিস্থিতিতে নিয়মিত মোতায়েন করা হয়। তাদের উপস্থিতি ছাড়া পরিস্থিতি অনেক বেশি অস্থির হতে পারত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কোম শহরে 2 নিরাপত্তা কর্মী বিক্ষোভকারীদের হাতে নিহত হয়েছে। লোরেস্তান প্রদেশে একটি সশস্ত্র গোষ্ঠীর গ্রেপ্তার দৃশ্য সম্প্রচার করা হয়েছে। এছাড়া ইলাম প্রদেশের হলিলাল জেলায় পুলিশ প্রধান নিহত হয়েছেন। মারফদাস্ট ফার্স প্রদেশে এক নিরাপত্তা কর্মীকে জ্বালিয়ে মারা হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি করেছে। বাসিজ বাহিনীর ভূমিকা। বাসিজ বাহিনী এই ধরনের নির্বিচার, সহিংসতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মূল ভূমিকা পালন করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কাজ করে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে। এই বিক্ষোভগুলি মূলত অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং সামাজিক অসন্তোষ থেকে উদ্ভূত। তবে এই পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের চেয়ে অনেকটা সহিংস পথে চলে যাচ্ছে।
সংক্ষেপে বলতে গেলে তেহরান এখন কিছুটা শান্ত, কিন্তু আঞ্চলিক অস্থিরতা এখনও বজায়। বাসিজ বাহিনী এবং পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিরাপত্তা কর্মীদের মৃত্যুর সংখ্যা বেড়েছে, যা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আইনি ব্যবস্থা কঠোর এবং দ্রুত কার্যকর হচ্ছে, যাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের শাস্তি নিশ্চিত হয়। আমেরিকা কি সত্যি ডুমসডে বা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে? আর যদি নিচ্ছে, তাহলে কেন এখনই? এই প্রশ্ন উঠে আসছে কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর বিমান E-4B নাইট ওয়াচকে হঠাৎ করে ওয়াশিংটন ডিসির কাছাকাছি মেরিল্যান্ডে দেখা গেছে। এই বিমানটিকে বলা হয় ডুমসডে প্লেন। এই বিমান সাধারণ কোনো বিমান নয়। এটি তখনই ব্যবহার করা হয় যখন যুক্তরাষ্ট্র মনে করে পারমাণবিক যুদ্ধ হতে পারে অথবা দেশটির স্থলভিত্তিক কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যেতে পারে। প্রতিরক্ষা সূত্র অনুযায়ী এই E-4B বিমানটি নেব্রাস্কার অফ আর্ট এয়ারফোর্স বেস থেকে উড়ে এসে 6 জানুয়ারি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে অবতরণ করে। এই খবর প্রকাশ্যে আসতেই সামরিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন শুরু হয়, এত বড় ঝুঁকির আশঙ্কা কি এখনই তৈরি হয়েছে? এখন বোঝা দরকার এই ডুমসডে প্লেন আসলে কি। E-4B হল বোয়িং 747 থেকে 200 বিমানের বিশেষভাবে পরিবর্তিত সংস্করণ। এটি সাধারণ যাত্রীবাহী বিমানের মতো দেখালেও ভেতরে এটি পুরোপুরি একটি উড়ন্ত যুদ্ধ সদর দপ্তর। এই বিমানে 4টি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন রয়েছে এবং এটি দীর্ঘ সময় অনেক উঁচুতে উঠতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমানটি পারমাণবিক বিস্ফোরকের শক, তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকেও সুরক্ষিত। অর্থাৎ মাটিতে যদি সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তবুও আকাশ থেকে আমেরিকার সরকার যুদ্ধ পরিচালনা করতে পারবে। এই বিমানে একসঙ্গে 111 জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কাজ করতে পারেন। ভেতরে রয়েছে কমান্ড রুম, কনফারেন্স রুম, অপারেশন সেন্টার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ক্রুদের বিশ্রামের জায়গা। সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো এটি আকাশেই জ্বালানি নিতে পারে, ফলে দিনের পর দিন নামতে হয় না। এখন প্রশ্ন, এই বিমান হঠাৎ কেন সরানো হলো? এখানেই আসে আন্তর্জাতিক রাজনীতি। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। 9 জানুয়ারি যুক্তরাষ্ট্র একটি তেলবাহী জাহাজ জব্দ করে। অভিযোগ ছিল এটি নিষেধাজ্ঞা ভেঙে রুশ তেল বহন করছিল। তার 2 দিন আগেই আরেকটি রুশ পতাকাবাহী জাহাজ মেরিনারা আটলান্টিক মহাসাগরে আটকানো হয়। এরপরই রাশিয়া ইউক্রেনের উপর হামলা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। বিশেষ করে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে রাশিয়া তাদের পারমাণবিক সক্ষম অরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এর আগে এক রুশ কর্মকর্তা সরাসরি ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রকেও পারমাণবিক হামলার আওতায় আনা হতে পারে। একই সময়ে ইরানীয় পরিস্থিতি ভয়াবহ। দেশটির মুদ্রা রিয়ালের ভয়াবহ পতনের কারণে মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভ দমনে সহিংসতা বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্র একের পর এক প্যাট্রিয়ট মিসাইল, টামাহক এবং প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো হচ্ছে। অর্থাৎ দেশটি স্পষ্টভাবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করছে। সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, E-4B ডুমসডে প্লেনের এই উড়ান কোনো রুটিন ফ্লাইট নয়। এটি একটি বার্তা হলো যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে এবং প্রয়োজনে যুদ্ধ পরিচালনার সর্বোচ্চ প্রস্তুতি তাদের আছে। এখন প্রশ্ন একটাই, এই প্রস্তুতি কি শুধুই সতর্কতা? সামনে আরও বড় কোনো সংঘাত অপেক্ষা করছে?